নমস্কার বন্ধুরা, বাংলার শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব বিষয়টি একেবারে সহজ ভাষায় এবং পরীক্ষার উপযোগী ভাবে বোঝাতে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং শেষে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই নোট করে নেবে। তাহলে আর দেরি না করে চলো আজকের পাঠটা শুরু করা যাক। আমরা যে বুকসটা কভার করছি সেটা হচ্ছে মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, ঠিক আছে। আর আজকের আমাদের চ্যাপ্টার আছে এক্সোজেনাস প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম পার্ট 3, বায়ুর কাজ। এগুলোর উপরে অলরেডি লেকচার হয়ে গেছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর আজকে আমাদের তৃতীয় পর্বটা বায়ুর কাজের প্রথম লেকচারটা এটা হবে। আমরা যে ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকাটা দেখছি, বায়ুর কাজ নিয়ে আলোচনা করব আজকে। তো এর মধ্যে কি কি টপিক আছে সেগুলো আমরা ডিসকাশন করব, আর এটা বেসিক টু অ্যাডভান্স চলবে, ঠিক আছে। তো পার্ট 1-এ আমরা দেখব ভূমিরূপ পরিবর্তন কি, বহির্জাত শক্তি ও অন্তর্জাত শক্তি, তারপরে বায়ু কেন ভূমিরূপ গঠন করে, কোথায় বায়ুর কাজ সবচেয়ে বেশি হয়, মরুভূমির বৈশিষ্ট্য আর বায়ুর কাজের পূর্ব শর্ত। এরপরে আমরা দেখব পার্ট 2। আজকের লেকচারে পার্ট 1 এন্ড পার্ট 2টা কভার করব, তারপরে পার্ট 3 আর পার্ট 4 এন্ড 5 6 এগুলো দ্বিতীয় লেকচারে আমরা পার্ট 2 এ ডিসকাশন করে নেব। তো আমাদের পার্ট 2 তে হচ্ছে বায়ুর ক্ষয়কার্য, অবঘর্ষণ, মানে বায়ুর ক্ষয়কার্যের ফলে কি কি হয়, তো অবঘর্ষণটা দেখব, অপসারণটা দেখব এবং সংঘর্ষটা দেখব। তো চলো প্রথম পার্টটা শুরু করি। এগুলো আছে পার্ট 4, পার্ট 5 এন্ড পার্ট 6 এ। তো আমাদের PYQ গুলো করানো হবে। ভূমিরূপ পরিবর্তনটা কি, তো আমরা অনেক রূপের মানে ভূমি রূপগুলো দেখলাম, ঠিক আছে। ভূমির যে রূপগুলো থাকে, কোথাও পাহাড় আছে, কোথাও সমভূমি আছে, কোথাও প্লেটু আছে, পাঠার যেটাকে বলি। তো এই রকমের বিভিন্ন রকমের ভূমিরূপ আছে, ঠিক আছে। তো দেখে নিই। ভূমিরূপ পরিবর্তন, পৃথিবীর পৃষ্ঠ স্থির নয়, পৃথিবীর যে পৃষ্ঠ আছে স্থির নয় সেটা, ঠিক আছে। সময়ের সঙ্গে সঙ্গে এর আকৃতি পরিবর্তিত হয়। কোথাও পাহাড় আছে, সেখানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কোথাও নদী আছে, সেখানে নতুন সমভূমি তৈরি করছে, কোথাও আবার সমুদ্র উপকূল ভাঙছে, আবার কোথাও মরুভূমিতে বালির পাহাড় তৈরি হচ্ছে। এই পরিবর্তনকেই বলা হয় ভূমিরূপ পরিবর্তন। ভূমিরূপ পরিবর্তনের জন্য যে দায়ী শক্তিটা হচ্ছে, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে আন্তর্জাতিক শক্তি, যেটাকে আমরা ইন্ডোজেনিক ফোর্স বলি, ঠিক আছে। তো এটা তো আমরা এখানে ডিসকাশন করব না, কারণ এটা ক্লাস 9-এর চ্যাপ্টার আছে। যেরকম ভূমিকম্প কিভাবে হয়, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, ভলকেনোগুলো, ঠিক আছে, ভাঁজ ও চ্যুতি সৃষ্টি হয়, নতুন পর্বত গঠিত হয়। তো এগুলো আমরা আন্তর্জাত শক্তি, এটা ক্লাস 9-এ হবে চ্যাপ্টারটা, ঠিক আছে। আজকে আমরা যেটা মানে ডিসকাশন করছি ক্লাস 10-এ মাধ্যমিকের জন্য, সেটা হচ্ছে বহির্জাত শক্তি, এক্সোজেনিক ফোর্স, ঠিক আছে। এর মধ্যে আমরা নদী, বায়ু এবং হিমবাহ, এগুলো লেকচার অলরেডি হয়ে গেছে। তারপরে আমরা সমুদ্রের ঢেউ, তারপরে ভূগর্ভস্থ জল দেখব। আজকে আমরা কি দেখব, আজকে আমরা দেখব মানে এর ব্যাপারে, ওই মানে বায়ু কি বা এর ফলে কি কি হয়, তো সেগুলো আজকে আমরা ডিসকাশন করব। তো বায়ু কি, বায়ু হলো উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে অনুভূমিকভাবে প্রবাহিত বায়ুমণ্ডলকে গ্যাসের চলাচল, ঠিক আছে। তো বায়ু সবসময় কোথায় চলে, বায়ু হাই প্রেসার টু লো প্রেসার চলে, ঠিক আছে। তো আমাদেরকে এর আগের ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়েছে হাই প্রেসার কি, লো প্রেসার কি, এগুলো প্রিভিয়াস ক্লাসে অ্যাটেন্ড করো এবং বুঝতে পারবে। তো বায়ু কোন দিক থেকে কোন দিকে চলে, হাই প্রেসার টু লো প্রেসার, ঠিক আছে। তো কিন্তু ভূগোলে আমরা শুধু বায়ুর গতিবিদ্যা পড়ি না, আমরা জানি এই চলমান বায়ু পৃথিবীর ভূমির উপর পরিবর্তন করে। আর এর ফলে, ঠিক আছে, হাই প্রেসার টু লো প্রেসার মানে গতি করার ফলে কি হচ্ছে, যে ওখানকার ভূমিরূপটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে বায়ু কি নদীর মতো শক্তিশালী, তো উত্তর হবে না।
নদী বা হিমবাহের তুলনায় বায়ুর ঘনত্ব অনেক কম থাকে, তাই বায়ুর ক্ষয় ক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে। তাহলে মরুভূমিতে বায়ু এত বড় কাজ কিভাবে করে? মরুভূমি দেখেছো? সামনে পিকচার আছে, দেখাচ্ছি ওখানে। তো মানে মরুভূমিটা কিভাবে কাজ করে? তো তার মধ্যে তিনটে বিশেষ অবস্থা থাকে বা কারণ বলতে পারি আমরা। একটা হচ্ছে ভূমি অত্যন্ত শুষ্ক থাকে, ওখানকার যে ভূমি থাকে অনেক শুষ্ক থাকে। কারণ কি শুষ্ক থাকার কারণ কি? সেখানে বৃষ্টিপাত হয় না, আর বৃষ্টিপাত হলেও মানে 25 থেকে 50 মিলিমিটার থেকেও কম বৃষ্টিপাত হয়, ঠিক আছে। উদ্ভিদের আচ্ছাদন খুব কম থাকে সেখানে। যে আমাদের এখানে আম, জাম, কাঁঠাল, লিচু এগুলোর যে মানে ইগুলো আছে, বাগানগুলো আছে, সেখানে এগুলো কোনো বাগান পাওয়া যায় না সেখানে। মানে যে কাঁটাদার যে ইগুলো থাকে, মানে উদ্ভিদগুলো সেগুলো পাওয়া যায়, ঠিক আছে। যেরকম ফার্ন হয়ে গেল, এগুলো গাছ ওখানে পাওয়া যায়, বাবুল, ঠিক আছে, এক্সেট্রা। তো প্রচুর আলগা বালি ও ধূলিকণা থাকে সেখানে। প্রচুর মাত্রাতে কি থাকে? আলগা বালি, ঠিক আছে, এবং ধূলিকণা থাকে, যার ফলে বায়ুর সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় এরা উড়িয়ে চলে যায়। কোথায় বায়ুর কাজ সবচেয়ে বেশি হয়? ঠিক আছে। তো বায়ুর কাজ পৃথিবীর সর্বত্র হয় না, সবচেয়ে বেশি হয় মরুভূমিতে, অর্ধ মরুভূমিতে, সমুদ্র সৈকতে, শুষ্ক নদী খাতে এবং উদ্ভিদহীন অনাবাদী অঞ্চলে। উদাহরণ বিশ্বের কয়েকটি বিখ্যাত মরুভূমির মধ্যে হচ্ছে সাহারা ডেজার্ট, ঠিক আছে, সাহারা মরুভূমি। এখানে দেখো, এই দেখো সাহারা মরুভূমি, ঠিক আছে। এটা আফ্রিকা কন্টিনেন্টে পাবে, মানে আফ্রিকা মহাদ্বীপে সাহারা মরুভূমি আছে। আর দেশের বৃহত্তম মানে পৃথিবীর বৃহত্তম যে মরুভূমি আছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে সাহারা কিন্তু। তারপরে হচ্ছে থার ডেজার্ট, এটা আমাদের ভারতেই পাবা, রাজস্থানে থার্ড ডেজার্টটা। আরাবিয়ান ডেজার্ট, এখানে আছে আরাবিয়ান ডেজার্ট, আরবে, এটা আরাবিয়ান যে এলাকাগুলো আছে সেখানে। গবি ডেজার্ট, এখানে আছে গবি ডেজার্ট, চাইনাতে। তো এই যে মরুভূমি আছে, মরুভূমি কিন্তু দুই প্রকারের হয়। একটা হয় মানে ঠান্ডা মরুভূমি, এবং একটা হয় উষ্ণ মরুভূমি, ঠিক আছে। তো মরুভূমিতে বায়ুর কাজ বেশি হওয়ার কারণ কি? মরুভূমিতে বায়ুর কাজ বেশি হওয়ার কারণ হচ্ছে, আর এটা খুবই মানে অত্যন্ত মহত্বপূর্ণ আছে এটা পরীক্ষার জন্য। তো এখানে একটু মনোযোগ দিয়ে শুনবা। বৃষ্টিপাত খুব কম হয়, ঠিক আছে। জল না থাকায় মাটি শুকনো থাকে, আমরা পিছনে দেখলাম। এটা দেখো, এটা হচ্ছে মরুভূমি। এখানে দেখে মনে হচ্ছে যে কোনো গাছ জন্মাবে, রেয়ারলি গাছগুলো জন্মায়, ঠিক আছে। কারণ এখানে বৃষ্টিপাত হয় না, কিছু হয় না, ফলে এখানকার যে এলাকাগুলো আছে সব মানে বালিতে ভরা আছে। তো এখানে বৃষ্টিপাত খুব কম হয়, উদ্ভিদের অভাব থাকে, এখানে কোনো উদ্ভিদ দেখতে পাবে না, থাকলেও রেয়ারলি, খুবই কম। প্রচুর আলগা বালি, এগুলো কি আছে? আলগা বালি আছে। তো বায়ু খুব সহজেই এই বালিকণাগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারে। প্রবল বায়ু প্রবাহ, এখানে প্রবল বায়ু প্রবাহ বলতে হচ্ছে যে এখানকার যে বায়ুগুলো যে প্রবাহ করে, গতি করে, তো তেজ গতিতে করে, ঠিক আছে। মরুভূমিতে দিনের বেলায় তাপমাত্রা খুব বেশি থাকে বলেই শক্তিশালী বায়ু প্রবাহ সৃষ্টি হয়, ঠিক আছে। আমি যেটা প্রসেসটা বলেছিলাম, যে যদি মানে মরুভূমিতে তাপমাত্রা বেশি থাকে, ধরো না এখানে তাপমাত্রা বেশি থাকে, তো এখানে কি হবে? লো প্রেসার ক্রিয়েট হবে কিন্তু, ঠিক আছে। হাই প্রেসারের যে ইগুলো আছে, বায়ুগুলো আছে, সেগুলো হাই প্রেসার টু লো প্রেসারের দিকে আসবে, এবং এখানে বায়ুগুলো গরম হয়ে কোথায় চলে যাবে? উপরে উঠে যাবে, ঠিক আছে। তো শুষ্ক আবহাওয়া, এখানকার আবহাওয়া কেমন আছে? শুষ্ক, আর্দ্রতা কম থাকায় বালিকণা একে অপরের সঙ্গে আটকে থাকে না, ঠিক আছে। বায়ুর কাজ কয় প্রকার? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে। বায়ুর কাজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ক্ষয়, পরিবহন এবং সঞ্চয়। আমরা শুরু থেকেই ক্ষয়, পরিবহন, সঞ্চয়টা পড়ে আসছি, কিন্তু তিনটার কাজ আলাদা আলাদা আছে। ক্ষয় করছে তো কিভাবে করছে, পরিবহন কিভাবে করছে, এবং সঞ্চয় কিভাবে করছে, এগুলো আমরা যখন দেখেছিলাম নদী চ্যাপ্টারে, ওটা আলাদা ছিল।
ঠিক আছে, গ্লেসিয়ারে দেখেছিলাম ওটা আলাদা ছিল, এখানকার দেখি। তো ক্ষয় কি, বায়ু শিলা ও মাটি ক্ষয় করে, বায়ু কি করে, শিলা ও মাটি ক্ষয় করে, পরিবহন ক্ষয়প্রাপ্ত পদার্থ অন্য স্থানে বহন করে, ঠিক আছে, বাতাসের সাথে অনেকগুলো ধুলোগুলো কিন্তু উড়ে নিয়ে চলে যায়। যখন তোমরা বাইক ড্রাইভিং করো, ঠিক আছে, যখন বাইক বা স্কুটি চালাও, তো তখন দেখবা যে যেখানে মানে বালি বালি জায়গা আছে, যেখানে মানে বালি টালি আছে বা ধুলোগুলো আছে, সেখানে দেখবা যখন গাড়িটা স্পিডে চলে, তো ওর সাথে সাথে কিন্তু ওখানে ধুলো বালিগুলো উড়ে, ঠিক আছে, বা যখন আমরা ড্রাইভিং করি স্পিডে, তখন অনেক বালি টালি এসে আমাদের মুখে এসে পড়ে, ঠিক আছে। তো ওটাই হচ্ছে ট্রান্সপোর্টেশনটা, ঠিক আছে। সঞ্চয়, জমা, বায়ুর বেগ কমে গেলে বহন করা পদার্থ জমা করে নতুন ভূমিরূপ সৃষ্টি করে, ঠিক আছে। তো বায়ুর যে বেগ কমে গেলে, যখন বায়ুটা পরিবহন করছিল, যখন তার কাছে বেগ ছিল তখন পরিবহন করছিল, এবং যখন তার বেগটা কমে গেল তখন সে কি করবে, সেখানে জমা করবে। তো এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি, দেখো বাস্তব উদাহরণ নিয়েই আছে। ধরো তুমি একটি মাঠে শুকনো ধুলার ওপর জোরে ফু দিলে কি হবে? যদি তুমি শুকনো ধুলোর মধ্যে যদি ফু দাও, তাহলে কি হবে, প্রথমে ধুলো উড়ে যাবে, এটাই কি হয়ে গেল, ক্ষয়। ওখান থেকে ধুলোটা কি হয়ে গেল, উড়ে গেল। তো ওটা কি হয়ে গেল, ওখানকার তো ক্ষয় হলো। তারপর ধুলো বাতাসের সঙ্গে অন্য জায়গায় যাবে, এটা কি হয়ে যাবে, পরিবহন। শেষে বাতাস থেকে মানে বাতাস যখন থেমে গেল, তখন ধুলো বালিগুলো কি হবে, নিচে পড়ে জমা হবে, এটাই কি হয়ে গেল, সঞ্চয়। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এরকম যদি মানে হাজার হাজার বছর ধরে যদি কাজ করে বায়ু, তাহলে একটা ভূমিরূপ অবশ্যই তৈরি করে দিবে, ঠিক আছে। বায়ুর ক্ষয় কার্য, এটা দেখলাম, বায়ুর ক্ষয় কার্যের মানে যে ক্ষয় কার্য হয়, ক্ষয় কার্যের আবার তিনটা প্রকার আছে। তো এখানে আছে অবঘর্ষণ, অপসারণ এবং সংঘর্ষ, ঠিক আছে। এটাকে ইংরেজিতে আমরা আগে মানে কথাবার্তা করব, যেরকম এব্রেশন, ডিফ্লেশন, অ্যাট্রেশন, ঠিক আছে। তো অবঘর্ষণ হয়ে গেল, অপসারণ হয়ে গেল এবং সংঘর্ষ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখে নিচ্ছি আমরা অবঘর্ষণের সংজ্ঞা, এব্রেশনের। বায়ু তার সঙ্গে বহন করা, বায়ু যে মানে পরিবহন যখন করে, ঠিক আছে, তো বালি, ধুলো ও নুড়ি কণার সাহায্যে শিলার গায়ে বারবার আঘাত করে যে ক্ষয় সৃষ্টি করে তাকে অবঘর্ষণ বলে, ঠিক আছে। ধরে নাও পাহাড় আছে বা শিলা আছে, তো সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে কি বারবার করে সেই ধুলো বালিগুলো যে বারবার গিয়ে ঘর্ষণ করছে, তার ফলে কি হচ্ছে, সেখানে কিন্তু ক্ষয় হচ্ছে। এখানেও দেখতে পারো যে অবঘর্ষণের যে, আর এই জিনিসটা কেন নিচের অংশ মানে বেশি ক্ষয় কি জন্য হয় বলতে পারবে? সবচেয়ে বেশি অংশটা ক্ষয় হয় নিচের এই ক্ষেত্রে। তো এটা কেন হয়? এটা এই জন্যই হয় যে বেশিরভাগ যে বালিকণা ভূমির যে আছে, ওটা কি হচ্ছে, কাছাকাছি চলাচল করে, ঠিক আছে। নিচের যে মানে যে বেশিরভাগ যে বালিকণা ভূমির যে কাছাকাছি চলাচল করে, তাই শিলার নিচের অংশে আঘাত বেশি লাগে। নিচের যেটা অংশ থাকে সেখানে বেশি আঘাত করে, ফলে নিচের অংশ দ্রুত ক্ষয়প্রাপ্ত। এবার ধরো যেখানে বেশি মানে চলাচল করবে বায়ুটা, সেখানেই তো বেশি ক্ষয়প্রাপ্ত করবে না। তো ওই জন্য বায়ুটা কোথায়, নিচের অংশ দিকে বেশি ক্ষয়প্রাপ্ত করে, ঠিক আছে। এ কারণেই মাশরুম শিলা তৈরি হয়। এগুলো কি আছে তোমরা আগের লেকচারে এগুলো জানতে পারবে, ঠিক আছে। অবঘর্ষণের ফলে কি কি সৃষ্টি হয়? অবঘর্ষণের বলে যে এই যে অবঘর্ষণের যে যে সংজ্ঞাটা শুনলে, এর ফলে কি কি হয়, তো মাশরুম রক সৃষ্টি হয়, মানে মাশরুম শিলাটা, ইয়ারডাং, জয়গেন, তারপরে ভ্যান্টিফ্যাক্ট, এগুলো কি আছে সব তোমরা লেকচারে নেক্সট লেকচারে পাবা, ঠিক আছে। আর এটারও যদি বাস্তব উদাহরণ দেখতে চাও অবঘর্ষণের, তো এটা তোমরা যে স্যান্ড পেপার দিয়ে যে কাঠ ঘষা হয়, দেখেছো অবশ্যই তোমরা, যে পলিশ করার জন্য কি করে, কাঠটাকে ঘষে যাতে ওটা মসৃণ হয়ে যায়, ঠিক আছে। তো কাঠে যে ঘষে যে যে পেপারটা সাসপেন্ড স্যান্ড পেপারটা, তো সেটা দিয়ে কি হয়, কাঠটা অনেকক্ষণ যখন ঘষে তখন মসৃণ হয়ে যায়। ঠিক একইভাবে যদি বালি ওই রকম ভাবে মানে লেগেই আছে, তাহলে কি হয়ে যাবে, স্যান্ড পেপারেরই ওইও কাজ করছে। তারপরে হচ্ছে অপসারণ, ডিফ্লেশনটা। তো বায়ু যখন ভূমি থেকে আলগা, বালি, ধুলো ও শুকনো কণাকে উড়িয়ে অন্যত্র নিয়ে যায়, তখন তাকে আমরা অপসারণ বলি, ঠিক আছে। তো কনফিউজ হবে না, যে ওটাতেও বলেছিলাম এটাতেও বলছি। এখানে দেখো, বায়ু যখন ভূমি থেকে আলগা, ভূমি থেকে আলগা, ঠিক আছে, মানে ভূমি থেকে যেটা মানে ইটা মাটিটা উঠছে, যেরকম ধরে নাও ছাগল গেল,
বা ধরে নাও কোনো গরু গেল, তো গরুর যে খুর আছে, খুরের মাধ্যমে যে মানে ক্ষয়টা করলো, ঠিক আছে, ওখানে যে মাটিটাকে যে হালকা করলো, ওই যে আলগা মাটি যখন বালি ও ধুলোর মানে শুকনো কোনাকে উড়িয়ে যখন নিয়ে যায়, তখন তাকে আমরা কি বলি? অপসারণ বলি। ঠিক আছে, এখানে যেটা ভূমিটা আলগা যাচ্ছে, ঠিক আছে, সেটা যখন উড়িয়ে নিয়ে যায় তখন তাকে আমরা বলি অপসারণ। ঠিক আছে, কিন্তু ওখানে নর্মাল ছিল, যে কোনো জায়গার বালি ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো অপসারণের ফলে কি কি সৃষ্টি হয়? ডিফ্লেশন হলো। তো ডিফ্লেশন হলোটা কি? মাটির আলগা কণা উড়ে যাওয়ায় গর্ত তৈরি হয়। এখান থেকে যদি মাটি উড়তে থাকবে, তো এখানে কি তৈরি হয়ে যাবে? গর্ত একটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ডেজার্ট পিভমেন্ট। শুকনো কণা উড়ে যাওয়ায় পরে বড় পাথরগুলো থেকে যায়। যখন এখান থেকে শুকনো মানে যে ইগুলো আছে, কণাগুলো, সেগুলো যখন উড়ে যায় তখন সেখানে কি থেকে যায়? শুধু পাথরগুলো থেকে যায়। ফলে ভূমি পাথর দিয়ে ঢাকা দেখা যায়। ঠিক আছে, একেই বলে ডেজার্ট পিভমেন্ট। এখানে বাস্তবিক একটা উদাহরণ দেখে নিচ্ছি। যদি তোমরা বাড়িতে ঝাড়ু লাগাও, ছেলেরা তো খুব কম, মেয়েরা খুব মানে করে, তো যদি ওখানে দেখে হবে যে ঝাড়ু দিলে কি হয়, ধুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। বায়ুও ঠিক একই কাজ করে। ঠিক আছে, এক জায়গা থেকে উড়ে অন্য জায়গায় চলে যায়। এবার সংঘর্ষজনিত ক্ষয়। তো এটা সংজ্ঞাটা দেখে নিচ্ছি। বায়ুর সঙ্গে উড়ে যাওয়া বালি ও নুড়ি কণা একে অপরের সঙ্গে বারবার ধাক্কা খেয়ে ছোট মসৃণ ও গোলাকার হয়ে যায়, একে বলে এট্রেশন। ঠিক আছে, বা সংঘর্ষজনিত ক্ষয়। এখানে এব্রেশন এবং এট্রেশনের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, ডিফারেন্সটা দেখিয়েছি। তো এটা যে মানে যে বালি শিলাকে ক্ষয় করে, এব্রেশনে কি হয়? বালি শিলাকে ক্ষয় করে আর শিলার আকৃতি বদলে যায়। কিন্তু এট্রেশনে কি হয়? সংঘর্ষজনিত ক্ষয়ে বালিকণা নিজেরাই ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে, বালিকণাগুলো কি করছে? নিজেরাই ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং বালিকণা ছোট ও গোলাকার হয় এখানকার। তারপরে একটা সারসংক্ষেপে আমরা দেখে নিচ্ছি ক্ষয়কার্য যতটা পড়লাম, যেরকম এব্রোশন পড়লাম, ডিফ্লেশন পড়লাম, এট্রেশনটা পড়লাম। তো মনে রাখার জন্য তোমরা এটার স্ক্রিনশট রাখতে পারো, যেন যেমন হচ্ছে এব্রেশন এ কি করবে? বালিকণা শিলাকে ক্ষয় করে। ঠিক আছে, বালিকণা বা শিলাকে ক্ষয় করে। ডিফ্লেশন কি করে? বায়ু আলগা কণা উড়িয়ে নিয়ে যায়। আর এট্রেশন কি করে? বালিকণা পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে ছোট হয়। তো আজকের লেকচার আমাদের এইটুকুই ছিল। তো লেকচারটা কেমন হয়েছে তোমরা ফিডব্যাক দিয়ে জানাও। আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে তোমাদের মানে ক্লাসটা কেমন লেগেছে জানাও। তো ধন্যবাদ এবং জয় হিন্দ।